ওকে, আমরা শুরু করি তাহলে। আজকে হলো বেসিক ইকোনমেট্রিক্স এর থেকে, গুজরাটের বই থেকে দ্বিতীয় অধ্যায় যেটা আর কি। অর্থাৎ ওখানে ওই বইয়ে প্রথম অধ্যায়ে লেখা আছে, বাট আমাদের চিন্তা করতে দ্বিতীয় অধ্যায় আর কি হবে। তো এটা হলো লিনিয়ার রিগ্রেশন বা রিগ্রেশন অ্যানালাইসিস পড়তেছি আমরা পর্বটা থাকি। কি খবর মাকসুদা, প্রজলতা? রোদে ঝিকমিক করতেছে দেখি। ওকে, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ রিগ্রেশন। হ্যাঁ, কত ক্লাসে কি পড়াইছস? প্রথম অধ্যায়টা যেটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার ছিল সেটা আর কি, সেটা ছিল ওটা। আর আজকে আমরা দেখবো আর কি এই যে রিগ্রেশন অ্যানালাইসিসের। আমি মিস করছি। হ্যাঁ, আজকে আমরা আমি তো ভিডিও শেয়ার করছিলাম, ভিডিওটা দেখে তাহলেই হবে। এটা আমরা পড়বো আজকে যে রিগ্রেশন আর কি। ওকে, তাহলে আচ্ছা, এই পোলাপান কেবল ঢুকতেই আছে। ঢোকাও ঢোকাও, পোলাপানের ঘুম সবাইকে ভাঙছে না ঢোকাও। এখনো। সবাইকে ঢুকাই দেই। হুম, আচ্ছা, তন্ময় দাদা, তুমি ভালো হইলে না। তা আমি কি করলাম? কবে খারাপ আছিল? এরকম একটা ইনোসেন্ট ছেলের নামে এগুলা বইলো না, ঠিক আছে? কিছু ইনোসেন্ট। হুম, আচ্ছা, ওকে, আমরা ক্লাসিক্যাল ডেফিনেশনটা আগে দেখি, তারপর মডার্নে যাই। ম্যাডাম মডার্ন সরাসরি পড়াইছি, আমরা একটু ক্লাসিক্যালটাও দেখবো আর কি। হ্যাঁ, আর এটা মূলত আমার নোটটা, হ্যাঁ, এটা যেটা ওই আমি অধ্যায় পড়া যেটা আর কি এই ফলো আপ খাতা করছিলাম, সেই খাতা থেকে এটা দেওয়া। তো পুরাটা পড়ার কোনো দরকারই নাই, এটা পড়লেই হইব। পুরা বই পড়লে মাথা হ্যাং মারে, ঠিক আছে? এখন এটা পড়ে আমরা দেখি এতটুকুতে আসি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ রিগ্রেশন। তো এখানে যারা বলা হয়েছে রিগ্রেশন মানে আসলে কি, প্রত্যাগতি বা বাংলা আমরা প্রত্যাগতি, বাট রিগ্রেশনটা যেমন বুঝতে চাই আমরা, রিগ্রেশন একটা আছে যে সহজ কথা, এক কথা দিয়ে বলতেছি আমরা, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কতটুকু নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট, সেটা আর কি প্রকাশ করে রিগ্রেশন। তো এখানে প্রথমে এই ক্লাসিক্যাল ডেফিনেশনটা বুঝতে গেলে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেটা সেটা দিয়ে আমরা দেখি। এটা বলছে কি যে tendency for tall parents to have tall children and for short parents to have short children, but the average height of the children from parents of a given height tended to move or regress toward the average height in the population as a whole। মানে হলো যে এই এখানে একটা দেওয়া আছে, এখানে আমরা যদি দেখি একটা ম্যাথমেটিক্স দিয়ে আমরা ডাইরেক্ট বুঝি সরাসরি, যে এখানে অ্যাভারেজ হাইট অফ দ্য সন্স অফ এ গ্রুপ অফ টল ফাদার্স লেস দেন দেয়ার ফাদার্স হাইট, অর্থাৎ এখানে বাবাদের হাইটের চেয়ে মানে লম্বা যারা আছে তাদের বাবা হাঁটছে তাদের হাইট একটু ছোট। এই যে এখানে দেখতে পাচ্ছি টল প্যারেন্টস যেটা আছে, আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি তাহলে। এই যে আচ্ছা, আগে দেখি আমরা যে টলটা, টলটা যদি দেখি, যে টল প্যারেন্টস যেটা আছে হাইট, ফাদারের হাইট হলো কি 5 কিছুই তো দেখা যাচ্ছে না মনে হয়। হাইলাইট করা যায় না, হাইলাইট দেখা যায় না, না, কিছুই তো নাই। কি করে, আমি তো দেখতেছি হাই, এখন দেখা যায় না, হাইলাইট বোঝা যায় না। না, ড্র করি, এখন কি দাগ দাগ বোঝা যায়? তোর তো ওইটাই শো করতেছে না, এটা তো কুইক অ্যাক্সেস এর ওইটা ওপেন হয়েছে। ওপেনই হয় নাই, গুজরাটি সেকেন্ড চ্যাপ্টার কিছু ওপেন হয় নাই। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হইতেছে না তো। হুম হুম, এতক্ষণ দেখি তোর পেজ দেখোস নাই তাইলে? না না, না, কই দিন এবার, আমি তো ভাবছিলাম দেখা যাচ্ছে। এই যে বললাম। আচ্ছা, শেয়ার এখন দেখা যাচ্ছে নাকি? হয় হুম, ঠিক ঠিক আছে। আছে। ওকে, তাহলে আমি তো ভাবছিলাম যে দেখা যাইতেছে আগে থেকেই। আচ্ছা, এখন যদি আমরা দেখি এখানে দেওয়া আছে এটা, যে এটা হলো হাইট টল শর্ট, এটা হাইট টল শর্ট যেটা আছে, হাইট অফ প্যারেন্টস, অ্যাভারেজ হাইট অফ সন্স। মানে হলো ধরো আমরা হলো এই যে হাইট অফ প্যারেন্টস যেটা আছে, এটা আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ফিক্সড। অর্থাৎ আমরা যদি একটা লোক মানে 5.9 5 ফিট 9 ইঞ্চি যদি একটা লোক আমরা পাই,
এখন তার এই যেখানে সন্তানদের এভারেজ হাইট অফ সন্তান, তাদের 2-3টে সন্তান থাকে, এক 2-3টে বা 4টে যদি সন্তান থাকে, তাদের আমরা এভারেজ নিলাম ধরো 5.7। কারো আছে 5.9 হতে পারে, কারো 5.5 হতে পারে, কারো 5.6 হতে পারে। আমি যদি এভারেজ চিন্তা করি, আমি তাদের ধরলাম তাদের হচ্ছে 5.7। আর শর্ট যারা আছে, যে আমার একটা মানুষ বার করলাম যেটা হাইট 5.1 ইঞ্চ বা 5 ফিট 1 ইঞ্চ, তাদের সন্তান বা তার সন্তানগুলো যদি হয় এক একটা এক এক রকম, তাদের আমরা যদি এভারেজ চিন্তা করি, তাহলে আমরা ধরলাম আমরা এটা 5.3। এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল ডেটা। তো রিগ্রেশন অ্যানালাইসিস বলতেছে যে এই যে আমরা একটা টল মানে ফাদারের বা টল প্যারেন্টসের আমরা কিছু সন্তানদের এভারেজ মানে যে হাইট পাইলাম, আবার শর্ট প্যারেন্টসের যে এভারেজ হাইট পাইলাম, তো যদি আমরা চিন্তা করি যে এই হাইটটা কেমন, আসলে এটা বলা যাচ্ছে যে এই হাইটটা হবে আমাদের যে টোটাল পপুলেশন আছে, আমাদের যে জনসংখ্যা আছে, তাদের এভারেজ হাইটের সমান হবে। দেখা গেল যে এভারেজ হাইট হচ্ছে 5.5। আমরা যে এভারেজ হাইট অফ সন্স, অর্থাৎ দুইজন পিতা মাতার দিক মানে দিয়ে আমরা মানে দুইটা স্যাম্পল নিয়ে দেখলাম যে তাদের সন্তানদের যে এভারেজ, ছোট বড় সবার এভারেজ, এটা মোটামুটি আমাদের জনসংখ্যার এভারেজ যে হাইট তাদের কাছাকাছি যাবে। একটা এক্স্যাক্টলি হবে না, কারণ স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে কি যে আমাদের অ্যাকচুয়াল যে স্যাম্পল বা পপুলেশন যেটা আছে সম্পূর্ণভাবে মেজার করে না, এটা একটা স্যাম্পল নির্দিষ্ট একটা কয়েকটা মান নিয়ে আমরা হিসাব করি, এটা এভারেজ হয়, সবসময় এভারেজ ক্যালকুলেশন করা হয়। আর এটা আছে যেহেতু এই যে প্যারেন্টের হাইটে এখানে আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট মানে কি যে মানটা আমার জানা আছে এটা ফিক্সড। আমি দুইটা পিতামাতা ফিক্সড পার করার পর তাদের সন্তানদের গড় করে দেখছি যে এই দুইজনের সন্তানদের যে গড় এভারেজটা আসে, এই এভারেজটা মোটামুটি আমাদের টোটাল পপুলেশন এভারেজটাকে মানে রিফ্লেক্ট করে, প্রতিফলন করে। এটা হলো রিগ্রেশনের আর কি ক্লাসিক্যাল ডেফিনেশন। অর্থাৎ এরা বলতেছে, রিগ্রেশন দিয়ে বোঝানো যাচ্ছে এটা যে আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কয়েকটা দিয়ে আমি যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিপেন্ডেন্সি টেস্ট করি, তাহলে তার যে ভ্যালুটা আসবে এটা মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু আসবে। তাই রিগ্রেশনে আমরা কি পাই? একটা অ্যাভারেজ ভ্যালু পাই। এই অ্যাভারেজ ভ্যালু দিয়ে আমরা পরবর্তীতে প্রেডিক্ট করতে পারি বা ফিউচার ফোরকাস্ট করতে পারি। অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিপেন্ডেন্সি অন সাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা এখানে ক্যালকুলেশন করতেছি, এবং সেটা দেখাচ্ছে এটা শো করে সবসময় অ্যাভারেজ একটা ভ্যালু বা অ্যাভারেজ একটা মান শো করে। এটা সেখানে এখানে যারা দেওয়া হয়েছে সেটা এতটুকুই বোঝাইতেছে। ওকে, হ্যালো, তন্ময়, শামীম, হ্যাঁ ঠিক আছে, তাহলে শুনে একটা যাইতেছি। এভারেজ হাইট আর কি। অর্থাৎ আমরা রিগ্রেশনের কাজ কি? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এভারেজ ভ্যালু বের করা, হ্যাঁ, কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নির্দিষ্ট মানের মাধ্যমে, এবং এটার মাধ্যমে মানে ফোরকাস্ট করা যে আমাদের আসলে এই রেজাল্টটা যদি এরকম চলতেই থাকে তাহলে কি রকম পর্যায়ে যাইতে পারে পরবর্তীতে বা ভবিষ্যতে কি হইতে পারে সেটা আর কি। মডার্নটা বুঝলে আমরা বুঝতে পারবো মূলত মডার্নে কি বলা আছে। বলছে মডার্ন ইন্টারপ্রিটেশন অফ রিগ্রেশন অ্যানালাইসিস। এখানে যে মেইন বিষয়টা যে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস ইজ কনসার্নড উইথ স্টাডি অফ দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল on one or more other variables। এই যেটা অর্থাৎ রিগ্রেশনটা কি আসলে, যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন্য একটা বা একাধিক মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে কিভাবে ডিপেন্ডেন্স, কতটুকু ডিপেন্ডেন্ট, এইটাই হলো কি রিগ্রেশন অ্যানালাইসিসের আসলে কাজ। মূল কাজটা হচ্ছে এটা বের করা যে আমরা একটা নির্দিষ্ট একটা ভেরিয়েবল বা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট এবং সেটা কিভাবে কতটুকু ডিপেন্ডেন্ট সেটা আমরা ক্যালকুলেশন করি রিগ্রেশনের মাধ্যমে। বলছে উইথ এ ভিউ টু এস্টিমেটিং অ্যান্ড প্রেডিক্টিং দ্য পপুলেশন মিন বা অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ফর্মার ইন টার্ম অফ নলেজ অর ফিক্সড রিপিটেড স্যাম্পল ভ্যালুস অফ দ্য লেটার। অর্থাৎ আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মেজার করতেছি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে অ্যাভারেজ ভ্যালু সেটা বের করতেছি কিভাবে, কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ক্যালকুলেশন করে। এবং এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে এস্টিমেট করা আর প্রেডিক্ট করা যে ফিউচারে এর ভ্যালুটা বা ফিউচারে এর বিষয় মানে এই স্যাম্পল এরকম স্যাম্পল হইলে এর রেজাল্টটা কিরকম আসতে পারে সেটা আমরা কি করি ক্যালকুলেশন করি রিগ্রেশনের মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে যারা মানে ফাইনালি বুঝলাম সেটা হলো
যে মডার্ন ইন্টারপ্রিটেশনে যেটা বলা হচ্ছে রিগ্রেশনের, সেটা হলো যে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ডিপেন্ডেন্সি এটা বের করা হয়, যাতে করে আমরা এর মাধ্যমে ফিউচার প্রেডিক্ট করতে পারি বা ফিউচারে এস্টিমেট করতে পারি যে আমাদের পরবর্তী রেজাল্টটা কি হবে যদি এরকম আমাদের ইনপুট দেওয়া হয়, তাহলে আউটপুটটা কিরকম হইতে পারে ভবিষ্যতে। এটা হচ্ছে রিগ্রেশনের বা মডার্ন রিগ্রেশন অ্যানালাইসিসের মূল টপিকস। ওকে, এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে। এই গ্রাফে মূলত দেওয়া আছে, এই যে এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ধরলাম আমরা ওয়াই, আর ড্র করি এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি আমরা ওয়াই ধরি, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আর হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো আমাদের ফিক্সড, হ্যাঁ, আর এই যে ডটগুলো যারা আছে কানেক্টেড ডটগুলো আছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফিক্সড ধরি, মানে ধরো এটা হলো 5, এই যে একটা ভেরিয়েবল এটা ফিক্সড, এটা ফিক্সড থাকবে এরকম, আর থাকলো ফিক্সড। আর এই যে এই ভ্যালুগুলো আছে ডটগুলো আছে উপরে নিচে ডটগুলো দিলে আছে ভ্যারাইটিস ডটগুলো আছে, এগুলা মূলত এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান, অর্থাৎ এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এতটুকু হয় তার ভ্যালুটা ধরলাম আমরা, মনে করো যে এই বিন্দুতে এটা তার এভারেজ মান, এটা উপরে নিচে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, বাট এটা এই বিন্দুটা কি এভারেজ ভ্যালু ধরতেছি আমরা। আবার এখানে যদি আমরা এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের এটা চিন্তা করি, তাহলে এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার মান আসবে সেটা ধরলাম এটা। এভাবে যদি আমি চিন্তা করি ডটগুলো কানেক্ট করলে একটা সরল রেখা পাবো আমরা, এটা পরবর্তীতে দেখাইতেছি, সরল রেখা পাবো। তাহলে বুঝতে পারতেছি যদি কোন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে এই ভ্যালুটা আমরা কোথায় পাবো, এই যে এইখানে পাবো, এইখানে পাবো মোটামুটি। তাহলে এই ডটটা পরবর্তীতে ডটটা হবে সেটা হলো এইখানে হবে। এই যে আমরা এই যে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বার বৃদ্ধি করতে 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 আমরা কিছু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা এরকম করে বাড়তে 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 গেল, যাওয়ার ফলে আমি এস্টিমেট করতে পারলাম যে পরবর্তীতে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আরো বৃদ্ধি করি এখানে এই জায়গায় নিয়ে আসি, তাহলে এই ডটগুলো কোথায় হবে আসলে, বা এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা আমি কোথায় পাবো বা কোথায় দেখতে পাবো, তাহলে এই জায়গায় দেখতে পাবো। এই যে আমি এস্টিমেট করলাম কিসের মাধ্যমে, একটা এই ডট কানেক্টের মাধ্যমে, অর্থাৎ এভারেজ ভ্যালুগুলো কানেক্ট করি যে একটা আমরা লিনিয়ার ইকুয়েশন পাইলাম বা একটা সরল রেখা পাইলাম, যেটা এটার মাধ্যমে দেখতে পেলাম যে আমি যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বৃদ্ধি করি, তাহলে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা আমি এখানে পাবো। এই এস্টিমেশনটাকে আমরা বলতেছি কি রিগ্রেশন। ওকে তন্ময়? তন্ময় লাইনে নাই, ওর বোধহয় কারেন্ট চলে গেছে। আচ্ছা শামিম, তাহলে বোঝা গেল এই জিনিসটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, রিগ্রেশনটা হলো কি তাহলে, যে আমরা এস্টিমেট করব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি পরিমাণে চেঞ্জ করলে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি পরিমাণে চেঞ্জ হবে, সেটা আমরা কি করব এখানে আসলে এস্টিমেট করতেছি। যে এই যে ডটগুলো আছে আমার এখানে অনেকগুলো ডট আছে এখানে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাড়তেছে, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানগুলো এরকম করে চেঞ্জ হইতেছে, এটা চেঞ্জের কারণে এটা চেঞ্জ হইতেছে। এখন যদি আমি এই জায়গাটাকে চিন্তা করি যে এই জায়গাতে আমার ভ্যালুটা আসলে কোথায় আসবে, আমাকে এখানে আসবো নাকি এখানে আসবো নাকি এদিকে যাবে, না আমার বুঝবো কিভাবে, যে আমি এই যে এভারেজ যদি একটা ডট কানেক্ট করি, ডটগুলো কানেক্ট করি ভাবে, তাহলে আমি যে রেখাটা পাবো সরল রেখাটা, তো দেখবো আমি কি আসলে এইখানে মানটা চিন্তা করলে আমি পাবো এই জায়গাতে পাবো। এই যে আমি একটা টেন্ডেন্সি দেখলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কি পরিমাণে কিভাবে চেঞ্জ হচ্ছে তাদের ট্রেন্ডটা দেখলাম। এই ট্রেন্ডটা ফলো করে আমি পাইলাম যে যদি আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান চেঞ্জ করি, তাহলে এই জায়গায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা আমি পাবো এই জায়গায়। এই যে ফিউচার এস্টিমেট করা বা পরবর্তীতে কি হতে পারে, এটা এস্টিমেট করার নামই হলো রিগ্রেশন অ্যানালাইসিস। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, আমরা যাই তাহলে। যদি আমরা দেখি এখানে তিনটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, সেটা হলো যে দেখি যদি আমরা যে রিগ্রেশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল independent variable, আচ্ছা, regression is attempt to explain the variation of dependent variable using the variation in dependent variables। অর্থাৎ এরা লাইনটা দুইবার লেখা হয়েছে, যাক সমস্যা নেই, এখানে বুঝানোর বড় কথা সেটা হলো যে রিগ্রেশনে কি বলা যাচ্ছে, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরলাম আমরা এক্স, একটা ধরলাম আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরলাম আমরা ওয়াই। তো এখানে যেটা আসছে যে রিগ্রেশনটা কি এক্সপ্লেইন করতেছে, যে ভেরিয়েশন ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি পরিমাণ ভেরিয়েশন আসতেছে
ইউজিং দ্য ভেরিয়েশন ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ভেরিয়েশনটা আছে এটা ইউজ করে আমি ক্যালকুলেশন করতেছি বা এক্সপ্লেইন করতেছি ডিপেন্ডেন্টের কতটুকু ভেরিয়েশন আসতেছে। এটা হচ্ছে রিগ্রেশনের কাজ। সেকেন্ড তারা বলতেছে যে রিগ্রেশন ইজ দাস অ্যান এক্সপ্লানেশন অফ কজেশন। বলছে রিগ্রেশনটা হলো কজেশনের একটা এক্সপ্লানেশন। কিরকম কজেশনটা জিনিসটা আসলে কি? কজেশন জিনিসটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ধরলাম আমরা একটা যদি আমি একটি ইকুয়েশন চিন্তা করি এখানে যে এ সমান বি প্লাস 3, তাহলে আমি ধরলাম এই বিটা হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট, আর এটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো ডিপেন্ডেন্ট, যাক ডিপেন্ডেন্ট। এখন কজেশন বলতেছে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা রিগ্রেশনে আমরা দেখতেছি কি যে এই এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মানটা ডিপেন্ড করতেছে কার উপরে? এই বি এর উপরে। অর্থাৎ বি এর মান যদি এখানে 1 হয় তাহলে এর মান হবে 1 + 3 4, বি এর মান যদি এখানে 2 হয় তাহলে 2 + 3 5 হবে এর মান। অর্থাৎ বি এর মানের উপর ভেরি করতেছে এর মানটা কতটুকু হবে চেঞ্জ করতেছে। তাহলে বিটা আমি ধরতেছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু ফিক্সড একটা, আর এটা হলো আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা মানটা আর কি। এখন কজেশনের বিষয়টা হলো এরকম যে আমি দেখলাম এখানে শুধুমাত্র কি বি এর সাথে এ এর সম্পর্কটা কি হইতেছে। যদি আমি দেখতে পারি এরকম যে বিটাকে যদি আমি এখন ডিপেন্ডেন্ট করে দিই, বিটাকে যদি আমি ডিপেন্ডেন্ট করি আর এটাকে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট করি, অর্থাৎ যদি এরকম জিনিসটা হয়, অর্থাৎ যদি এরকম হয় যে বি ইজ ইকুয়াল তাহলে a - 3 হবে। এই সমীকরণটা যদি আমি চেঞ্জ করি তাহলে b ইজ ইকুয়াল a - 3 হয়। তাহলে এখন বিটা হয়ে গেল আমাদের ডিপেন্ডেন্ট আর a হয়ে গেল এখন আমার কি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমি দেখলাম যে b এর কারণে a কি পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন দেখতেছি আমরা এর পরিমাণে বা এর চেঞ্জের কারণে b এর মানটা কিভাবে চেঞ্জ হচ্ছে। যদি এরকম আমরা একটার সাথে একটা যদি এরকম আমি চেঞ্জ দেখাইতে পারি তখন সেটাকে আমরা বলি কজেশন। আর এইটাই আমরা রিগ্রেশনের মাধ্যমে এক্সপ্লেইন করতে পারবো যে আসলে কজেশনের সাথে আমাদের এটা সম্পর্কটা কি, কজেশন কি সম্ভব রিগ্রেশনের সাথে মিলানো নাকি সম্ভব নয়, আমরা এটা একটু পরে দেখবো আবার। তাহলে কজেশনটা হলো যে এরকম যে একটা ভেরিয়েবলের সাথে একটা ভেরিয়েবল সম্পর্ক দেখি আমরা। কে কথা কইতেছে ফোনে? তন্ময়, সাজাদের এটা মিউট করে দেই আগে। আচ্ছা হ্যাঁ, তাহলে কজেশনটা হলো দেখতেছি আমরা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের কারণে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়, আমি যদি এটাকে রিভার্স করা চিন্তা করি যে আমি এখন ডিপেন্ডেন্টটাকে ইন্ডিপেন্ডেন্ট করলাম আর ইন্ডিপেন্ডেন্টকে ডিপেন্ডেন্ট করলাম, যদি আমি চেঞ্জ করি তাহলে এটা আবার এফেক্টটা কি হবে। যদি এটা এফেক্ট বর্ণনা করা সম্ভব হয় তখন সেটা হলো কজেশন, আর যদি সম্ভব না হয় তাহলে সেটা কজেশন হবে না। আমরা একটু পর সেটা দেখবো আবার যখন আমরা রিগ্রেশন ভার্সেস কজেশন দেখবো তখন। আচ্ছা এবার আসি 3 নাম্বার পয়েন্টটা যেটা আছে। 3 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে if the dependent variables sufficiently explain the variation in independent variables, the model can be used for prediction. যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সাফিসিয়েন্টলি এক্সপ্লেইন করে ভেরিয়েশনটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে, অর্থাৎ আমার যে পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দরকার সবগুলো আমার আছে, আমার অর্থাৎ ইনপুটগুলো ঠিকঠাক মতো আছে। এখন আমি যদি সেটা দিয়ে আমি চিন্তা করি যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনটা কিভাবে হচ্ছে, যেটা আমি সম্ভব হয় এক্সপ্লেইন করতে পারে, তাহলে আমি কি এই মডেলটাকে আমি ফিউচারের জন্য প্রেডিকশনের জন্য আমি ইউজ করতে পারবো বা ফিউচার প্রেডিক্টের জন্য ইউজ করতে পারি। তাই রিগ্রেশনে আমরা 3টা বিষয় দেখলাম যে রিগ্রেশন মূলত কি করে, এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনটা নির্ণয় করে, ইউজ করে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভেরিয়েশনটা ইউজ করে একটা ডিপেন্ডেন্টের ভেরিয়েশন তারা নির্ণয় করে বা এক্সপ্লেইন করে। তারপর কি রিগ্রেশন 2 নাম্বার যে কাজটা করে সেটা হলো কজেশনকে এক্সপ্লেইন করে, কজেশনের এক্সপ্লেনেশন দেয়। 3 নাম্বার যেটা হলো সেটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি সাফিসিয়েন্ট হয়
এবং যদি এটা সাফিসিয়েন্টলি যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বা ভেরিয়েশনটা নির্ণয় করতে পারে, তাহলে আমরা এই মডেলটাকে ফিউচার প্রেডিক্টের জন্য ইউজ করতে পারি। বোঝা গেল শামীম? বুঝা গেছে। ওকে, এবার যদি আমরা আসি সিম্পল লিনিয়ার ইকুয়েশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার মানে কি? লাইন থেকে লিনিয়ার। লাইন হলো সরলরেখা, লিনিয়ার মানে সরলরৈখিক একটা সম্পর্ক, অর্থাৎ রিগ্রেশনের যে একটা সরলরৈখিক সম্পর্ক সেটা আমরা এখন দেখব। তো এটা যদি দেখতে চাই আমরা, তাহলে আমরা দেখি এখানে একটা এই যে লিখছি, ভুল লিখছি একটু। আমি এই যে ইকুয়েশনটা যেটা আছে যে বেটা 1 এটা হবে প্লাস বেটা 2x, সমীকরণটা আছে ওখানে, বেটা 2x। যাক, তো এই যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্ক দেখতেছি আমরা, যে একটা ধরলাম আমি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের x, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, তাদের সম্পর্কটা দেখতেছি আমরা। তো এটা আমরা প্রথম ক্লাসেও দেখছিলাম যে বিষয়টা কি, আবার যদি আমরা একটু আলোচনা করি এখানে, তো সেটা দেখি আমরা একটু, যে এটা হলো একটা নির্দিষ্ট অংশ। আমরা যদি বলি ওই সেদিনের উদাহরণটা যদি আমরা চিন্তা করি, যে ইনকাম কনজাম্পশনের সাথে চিন্তা করি যদি আমরা এটা, তাহলে হবে এটা এরকম যে আমাদের ইনকাম 0 লেভেলে থাকলে আমাদের একটা নির্দিষ্ট কনজাম্পশন হয়, তাকে আমরা বলতেছি এই অংশটা, এই যে এটাকে আমরা বলতেছি বেটা 1 বা এই যে ওয়াই ইন্টারসেপ্ট, অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ আমাদের কনজাম্পশনটা আছে, এটা একটা ফিক্সড কনজাম্পশন থাকেই আমাদের, যদি ইনকাম একটা 0 লেভেলেও থাকে, আমি যদি এটাকে কনজাম্পশন লাইন বলি, এটাকে, এটা হলো আমাদের এটা ওয়াইটা হলো কনজাম্পশন আর এটা হলো আমার ইনকাম। আচ্ছা, তাহলে এটা হলো আমার সেই বিটা ইন্টারসেপ্ট, অর্থাৎ আমাদের খরচ হবেই, আমার একটা নির্দিষ্ট কনজাম্পশন যেটা হবে সেটা। এরপর আমার ইনকাম বাড়তে বাড়তে আমার ইনকামও বাড়তেছে, আবার আমার কি এই কনজাম্পশনও বাড়তেছে, তো এখান থেকে সেটা বাড়বে। এখন যদি আমি চিন্তা করি যে আমার ইনকাম, ধরো এটা হলো আমরা এটা ধরলাম 100, যদি আমি $1 দেই, দিলাম $2, এটা দিলাম $3, এটা দিলাম $4, যেটা $4 দিয়ে চিন্তা করি ভাবে, তাহলে যদি আমি আরেকটা বাড়াই দিই, এটাকে আরো যদি বাড়াই চিন্তা করি আমরা এটাকে, তাহলে আমরা যদি বলি যেটা 5, এটা 6, এখন যদি বলি আমরা যে এই যে এই $6 দিয়ে ইনকাম হয়, তাহলে আমার এই কনজাম্পশনটা কোথায় আসবে? আমি কি কনজাম্পশনটা এখানে রাখতে পারবো, মানে এইখানেই থাকবে আমার, নাকি আরো বাড়বে, কোথায় যাবে? যদি আমি এটা চিন্তা করি, এই বরাবর চিন্তা করি, এটাকে আমি এই বরাবর চিন্তা করি, তাহলে দেখা গেল আমার এই সরলরেখার সাথে কানেক্ট করলে এটা আসবে এই বিন্দুতে আসবে, অর্থাৎ আমি এই বিন্দুতে কি পাবো? কনজাম্পশনটা পাবো। কিভাবে পাবো আমরা? যে এই যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, আমার ইনকামটা ধরলাম এখানে আমি ফিক্সড, আমাদের যেটা ইনকাম সেটা আমি কি দিলাম? ফিক্সড ধরলাম। ফিক্সড ধরে যদি আমরা ক্যালকুলেশন করি, তখন এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে মানটা আসবে এটা আমরা অ্যাভারেজ মান পাবো। আমরা আগেই বলছি রিগ্রেশনে আমরা সবসময় মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা ফিক্সড পাবো না, অ্যাভারেজ পাবো, এটা কাছাকাছি মান পাবো। তার কারণ এটা আছে পুরোটাই স্ট্যাটিস্টিক্যাল বিষয়, স্ট্যাটিস্টিক্সে কখনোই 100% একুরেট অ্যান্সার আসে না, সবসময় অ্যাভারেজ অ্যান্সার আসে, একটা অ্যাভারেজ ভ্যালু দেয়। তো এই যে আমার ইনকাম বৃদ্ধির সাথে সাথে আমার কনজাম্পশনটা কোথায় গিয়ে দাঁড়াবে ভবিষ্যতে প্রেডিক্ট করতে পারি, এটার জন্য একটা কি করতে হবে? এই ডটগুলো, অর্থাৎ আমার যে $1 কতটুকু আমার কনজাম্পশন ছিল, $2 আমার কতটুকু কনজাম্পশন ছিল, অ্যাভারেজ কনজাম্পশন গুলো আমাকে যদি আমি এটাকে একটা অ্যাভারেজ ডটগুলোকে যদি কানেক্ট করি, তাহলে আমাদের সরলরেখাটা পাই। এই সরলরেখাটাই আমাদের দেখাই দেয়, ট্রেন্ডটা দেখাই দেয় যে আমার পরবর্তীতে আমার কনজাম্পশনটা কোথায় যাবে ইনকাম বৃদ্ধির সাথে সাথে। আর এই যে সরলরেখাটা আমাকে এখানে দেখাইতেছে, আমার ট্রেন্ডটা বোঝাই দিতেছে, এই কারণে এটা কেন বলতেছি যে লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ সরলরৈখিক একটা প্রত্যাগতি বা সম্পর্ক। কারো সমস্যা? শামীম ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে না? ওকে, হুম, এটা হলো তাহলে রিগ্রেশন অ্যানালাইসিসের সম্পর্কটা। অর্থাৎ আমরা দেখতেছি যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে, এটা ট্রেন্ডটা বুঝাইতেছে আমার একটা এই যে সরলরেখা দিয়ে। আমি সরলরেখাটা দেখলেই বুঝতে পারতেছি এটা কোন কোন জায়গায় ভবিষ্যতে যাবে, এটা বৃদ্ধি করব, আবার এটাও বৃদ্ধি করব। তাহলে এই অনুযায়ী আমি চিন্তা করি, এখান থেকে একটা আমি লম্ব টানি,
তাহলে আমি পাবো যে এটা এখানে যদি ইনকাম আমার আসে আমার কনজাম্পশন আমার এই বিন্দুতে হবে। এটা কিভাবে বুঝবো? আমি এই ডটগুলো কানেক্ট করে একটা সরলরেখা চিন্তা করি, সেই সরলরেখাটাই আমাকে বুঝাই দিবে। আর এই কারণে এটাকে বলতেছি আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ওকে, আর এই সমীকরণটা এখানে কিন্তু প্লাস দেওয়া আছে বই আমাদের, আমি লিখতে ভুল করছি একটু, কারণ আমি নেগেটিভ মান দিয়ে চিন্তা করছিলাম, তো মানে বেটা 2 এর মান নেগেটিভ দিয়ে চিন্তা করলে তখন এটা ইয়া হয়ে যায়, বা ইনকাম যদি কমে যায় সেক্ষেত্রে এটা প্লাস হবে আর কি, হয়েছে প্লাস দেওয়া আছে। ওকে, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে একটা যদি বলা হয়ে থাকে আবার যে দ্য আউটপুট অফ এ রিগ্রেশন ইজ এ ফাংশন দ্যাট predicts the dependent variable based upon values of independent variable। ওকে, বলছে যে আউটপুটটা কি হবে একটা রিগ্রেশনের, মানে ফাংশনের বা রিগ্রেশন আউটপুটটা কি হবে, একটা প্রেডিকশন। এটা প্রেডিকশন হবে কিসের? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রেডিকশন হবে বেসড আপন ভ্যালুস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর উপরে বেসিস কইরা বা বেসড কইরা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে প্রেডিকশন, এটাই হচ্ছে কি আমাদের রিগ্রেশনের আউটপুট, রিগ্রেশন ফাংশনের আউটপুটটা। অর্থাৎ আমরা রিগ্রেশন করি মূলত একটা আউটপুট পাওয়ার জন্য, যে আউটপুটটা আমার কি করবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাভারেজ আউটপুট মানে দেখাবে। সেটা কার উপর বেসিস করে? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেসিস করে। এরপর বলছে সিম্পল রিগ্রেশন ফিটস দ্য স্ট্রেট লাইন টু দ্য ডাটা। অর্থাৎ এই যে সিম্পল রিগ্রেশন কোনটা, যে সিম্পল লিনিয়ার ইকুয়েশন যেটা আছে সেটা আমার ফিটস দ্য স্ট্রেট লাইন টু দ্য ডাটা। এই ডাটাগুলো যে আমার একটা স্ট্রেট লাইন, এটা কি ফিটস করে, অর্থাৎ আমরা যে বিন্দুগুলো কানেক্ট করছে সেগুলোই হলো কি আমার সিম্পল রিগ্রেশন বা আমাদের যে অ্যাভারেজ ভ্যালুগুলা সেগুলা। এটা সবসময় একটা 100% সত্য হবে এরকম না, এটা অবশ্যই অ্যাভারেজ ভ্যালু, কাছাকাছি ভ্যালু। এখানে কিছু আমাদের এই যে উদাহরণ দেওয়া হয়েছে এখানে, যে কোনগুলাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো আর কোনগুলাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরবো। এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, আবার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের উদাহরণ দেওয়া আছে। যেমন ফার্স্ট আমরা চিন্তা করি সন্স হাইট, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপরে? তার ফাদারের হাইটের উপরে। কারণ ফাদারের উপরে বাবার বয়স কতটুকু হবে তার উপর, মানে বাবার উচ্চতা কতটুকু হবে তার উপরেই অন্তত সন্তানের কি হাইটটা ডিপেন্ড করে, কখনোই সন্তানের হাইটের উপরে বাবার হাইট ডিপেন্ড করে না। এবার হচ্ছে হাইট অফ বয়েস, এজেস অফ বয়েস, অর্থাৎ আমাদের যদি বয়স বাড়ে সেক্ষেত্রে হাইটটা ডিপেন্ড করবে, বয়সের সাথে হাইট ডিপেন্ড করে, বা হাইটের সাথে বয়স হয় না। হ্যাঁ, 5 বছরের বাচ্চার যে বয়স হয় অনেক সময় দেখা গেল যে 10 বছরের বাচ্চারও সেই বছর মানে উচ্চতা হয় না। অর্থাৎ বয়স বাড়লে উচ্চতা বাড়তে পারে, বাট উচ্চতা বাড়লেই যে বয়স মানে বাড়বে বা উচ্চতা বৃদ্ধির সাথে কম বেশি এরকম কিছু নাই। আচ্ছা, এরপর যদি আমরা যাই পরেরটাতে, যে ডিমান্ড যেমন আছে, ডিমান্ড হলো প্রাইসের সাথে রিলেশন, প্রাইস হলো এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট আর ডিমান্ড হলো ডিপেন্ডেন্ট। রেট অফ চেঞ্জেস ইন ওয়েজ, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিসের উপরে? আনএমপ্লয়মেন্ট রেট, আমাদের যদি বেকারত্ব সমস্যা বাড়ে তাহলে ওয়েজ কেমন বাড়বে বা কমবে, বেকারত্ব যদি কমে তখন আমাদের মজুরি বা স্যালারিটা কি পরিমাণ বাড়বে বা কমবে সেটা। আবার ইনফ্লেশন রেটের সাথে আমাদের মানি সাপ্লাই বা ইনকামের সে সম্পর্কটা, এটা এখানে দেখানো হয়েছে। লাস্টে আবার আছে একটা টেম্পারেচার, রেইনফল, সানশাইন এবং ফার্টিলাইজার, অর্থাৎ তাপমাত্রা, বৃষ্টিপাত বা সারের মানে কীটনাশকের উপরে আমাদের ক্রপ ইল্ড, আমাদের যে শস্যের উৎপাদন এটা কতটুকু ডিপেন্ড করতেছে সেটা। এখানে শস্যের উৎপাদনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আমাদের টেম্পারেচার বা রেইনফল বা ফার্টিলাইজার এটা হলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা মেজার করতেছি আমরা। এরপর আমরা দেখবো একটু স্ট্যাটিস্টিক্যাল ভার্সেস ডিটারমিনিস্টিক ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্যাল ভার্সেস ডিটারমিনিস্টিক ভেরিয়েবল রিলেশনশিপটা দেখতে পাচ্ছি। এই যে বলছে ইন রিগ্রেশন অ্যানালাইসিস উই আর কনসার্নড উইথ স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্স এবং ভেরিয়েবলস, হাইলাইট হইতেছে না কেন? আচ্ছা, ইন রিগ্রেশন অ্যানালাইসিস উই আর কনসার্নড উইথ স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্স এবং ভেরিয়েবলস নট ফাংশনাল অর ডিটারমিনিস্টিক। We essentially deal with random or stochastic variable with the probability distributions। মানে হলো এরকম যে রিগ্রেশন অ্যানালাইসিস মূলত কাজ করে মানে স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েবলের উপরে বা স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্সির উপরে, ডিটারমিনিস্টিক বা ফাংশনালের বিষয় উপরে না। অর্থাৎ যদি আমরা একটা সহজে চিন্তা করি যে গণিত বা ম্যাথমেটিক্স এটা হলো ডিটারমিনিস্টিক, নির্দিষ্ট মান থাকবে। আমরা যদি মনে করি এরকম, আমরা যদি একটা ইকুয়েশন চিন্তা করি, যে একটা হলো x + 3, এটা একটা
এক্স প্লাস 3 দিলাম আমি, এটা ওয়াই হয়, ওয়াই ফাংশনের সাথে আমরা প্রকাশ করি, তাহলে এই যে ওয়াই এর মানটা আমি এক্স এর মান যদি 1 নেই তাহলে হবে 4, এক্স এর মান যদি আমি 3 নেই তাহলে হবে 6, এরকম একটা নির্দিষ্ট মান পাবো আমি, ওয়াই এর মানটা একটা ফিক্সড ভ্যালু পাবো আমরা। হ্যাঁ, এটা কেন বলতেছি ডিটারমিনিস্টিক, অর্থাৎ নির্দিষ্ট মান দিলে এখানে নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে। বাট ইকোনমিক্সে কি, আসলে ইকোনমেট্রিক্সে ইউজ করা হয় স্ট্যাটিস্টিক্যাল, কারণ আমি বলতে পারি না যদি এটা ডিমান্ড ফাংশন হয়, এটা যদি ডিমান্ড ফাংশন হয় আর এটা যদি প্রাইস হয় এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা যদি প্রাইস হয়, তাই আমি বলতে পারি না যে আমার প্রাইস যদি বাজারে আজকে আমার যদি প্রাইস আছে আলুর কেজি 20 টাকা, তাহলে যে ডিমান্ড আছে আলুর কেজি যদি 50 টাকা হয়ে যায়, ডিমান্ডটা সেই হারেই কমবে, বা আলুর দাম যদি আজকে 10 টাকা হয়ে যায়, ডিমান্ডটা সেই মাপেই বা সেই অনুপাতেই বাড়বে। এক্স্যাক্টলি আমরা এটা বলতে পারি না, কারণ ইকোনমি কখনোই ম্যাথমেটিক্সের সাথে এক্স্যাক্টলি মানে রিলেশনশিপে চলে না, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা বিষয়। অর্থাৎ আমার যে অনুপাতে দাম মানে হেরফের হবে, সেই অনুপাতেই আমাদের কি হবে না, ডিমান্ডটা হেরফের হবে না বা ইনক্রিজ বা ডিক্রিজ করবে না। অর্থাৎ এটা কেন বলতেছি স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্স বা এটা র্যান্ডম। বাট ডিটারমিনিস্টিক কখন হইতো, যদি বলতে পারতাম যে আজকে 10 টাকা যদি আমার দাম বাড়ে তাহলে আমার ডিমান্ড 3 কেজি বাড়বে, আলুর 3 কেজি বা 5 কেজি ডিমান্ড বেড়ে যাবে, আলুর ডিমান্ডটা 5 কেজি বেড়ে যাবে। যদি আমি এরকম একটা সংখ্যায় দ্বারা প্রকাশ করতে পারি, হ্যাঁ আমরা বলতে পারি 5-এর কাছাকাছি, বা মোটামুটি কারো 5 হবে কারো 6 হবে, এভারেজ একটা বলতে পারি। বাট আমি এক্স্যাক্টলি বলতে পারি না যে প্রাইস 10 টাকা চেঞ্জ হলেই আমার ডিমান্ডটাও 5 ইউনিট চেঞ্জ হয়ে যাবে। এই একটা যদি আমরা বলতে পারতাম তাহলে এটা হয়তো ডিটারমিনিস্টিক, আর যেহেতু বলতে পারতেছি না আমরা, তাই এটা কাজা বলতেছি স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্স। ওকে, আর রেগুলেশন কাজ করে মূলত এই স্ট্যাটিস্টিক্যাল ডিপেন্ডেন্সের উপরে। শামিম? হ্যাঁ ওকে। ওকে, আমাদের টাইম আছে আরো 5-6 মিনিট এই সেশনেরই। দেখি একটু রিগ্রেশন ভার্সেস কজেশন। রিগ্রেশন ভার্সেস কজেশন আমরা যখন বলতেছিলাম তখন আমরা একটু বলছি, আবার যদি দেখি আমরা, আসলে আমি এখানে পড়ানো রিডিং পড়ার দরকার নেই, আমরা রিডিং দিয়ে পরে আমি বাংলাটা করে দিই। সেটা হলো যে বলছে রিগ্রেশন ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই কজেশন, এ স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ ক্যান নট লজিক্যালি ইমপ্লাই কজেশন। A statistical relationship, however strong or however suggestive, can never establish causation connection. Our ideas of causation must come from outside statistics, ultimately from some theory or others. মানে হলো এরকম যে যদি দেখলাম আমরা যে এখানে তখন যে সমীকরণটা বলছিলাম a সমান ধরলাম আমরা, যদি এই যে b প্লাস 2, অর্থাৎ এখানে আমি b এর উপর ডিপেন্ড করতেছে আমার a এর মানটা কতটুকু হবে। আমি যে b এর মান এখানে 10 নেই তাহলে 12, b এর মান 20 নিলে 22, এরকম একটা এর মানটা ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট। যাক, এখন এই যে রিগ্রেশনের বিষয়টা হয় এরকম, রিগ্রেশনে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এটা অলওয়েজ ডিপেন্ডেন্টই থাকবে কার উপরে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। বাট কজেশন বলতেছে যে কজেশনটা হলো যে যদি এই এ যদি বি এর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলতে পারি বি এর উপর ডিপেন্ড করতে পারে এভাবে যে বি সমান আমরা লিখতে পারি a - 2, লিখতে পারি। এটা হচ্ছে কজেশন। যদি a সমান b + 2 হয়, দ্যাট মিন্স b = a - 2, দ্যাট ইজ কজেশন। অর্থাৎ এখানে ভেরিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্টটা ডিপেন্ডেন্ট হতে পারবে, ডিপেন্ডেন্টটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, এটা হচ্ছে কজেশন। বাট রিগ্রেশনে কখনো এটা সম্ভব নয়। রিগ্রেশন অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকবে, ওটা অলওয়েজই ডিপেন্ডেন্ট থাকবে, ইন্ডিপেন্ডেন্ট মানে চেঞ্জ হতে পারে। মানে ধরো আমরা যদি চিন্তা করি যে উদাহরণটা দিলাম আমরা এই যেখানে ক্রপ ইল্ডের ব্যাপারটা, যেটা ক্রপ ইল্ডের ব্যাপারটা যদি আমি চিন্তা করি, টেম্পারেচার, রেইনফল বা সানশাইন, ফার্টিলাইজার, আমি বলতে পারি আমাদের একটা হিসাব দিয়ে এরকম যে আমাদের 2021 সালে বা 20 সালে যদি আমি হিসাব করতাম এরকম যে আমরা একটা আমাদের 1 বিঘা জমিতে বা 1 একর জমিতে আমরা ধরলাম সার, একটা নির্দিষ্ট পরিমাণ সার বা টেম্পারেচার কারণে, বৃষ্টিপাতের কারণে এই পরিমাণ বৃষ্টিপাত বা এই পরিমাণ সার দিলে আমার 1 একর জমিতে ধরলাম আমি 500 মেট্রিক টন আমার ফসল উৎপাদন হলো। এখন এটা আমার কি ডিপেন্ডেন্ট, আর আমার রেইনফল, ফার্টিলাইজার এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। এখন আমি কখনোই বলতে পারি না যে যদি এই 500 মেট্রিক টন আমি শস্য দেই তা আমার এই পরিমাণ বৃষ্টিপাত হবে। অর্থাৎ বৃষ্টিপাতটা কখনো ফসলের উপর ডিপেন্ড করে না, বৃষ্টিপাতের উপরেই সময় কি হবে,
ফসলের উৎপাদনটা ডিপেন্ড করে। তাপমাত্রা কখনো ফসলের উৎপাদনের উপর ডিপেন্ড করবে না, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে ফসলের উৎপাদনটা। তেমনি কতটুকু সার দেব এটা কখনোই ডিপেন্ড করবে না আমার ইয়ার উপরে, এই ক্রপ কতটুকু হয়েছে তার উপরে না, বরং আমার কতটুকু সার দিলে এই ক্রপটা এতটুকু হবে, এখানে এই ক্রপটাই আমার ডিপেন্ডেন্ট। ক্রপের উপর মানে আমরা ডিপেন্ড করব না কখনো যে কতটুকু সার দেব, বরং আমি কতটুকু সার দিলে কতটুকু আমার কি ক্রপ হবে এটা আমরা বুঝবো। অর্থাৎ আমাদের শস্যের উৎপাদনটা কখনোই ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে না। আমি বলতে পারি না যে আমার 100 মেট্রিক টন ধান আমি যদি উৎপাদন করি তাহলে আমার আমি 500 মিলিমিটার বৃষ্টি পাবো। বৃষ্টিপাত কখনো এখানে আমার কি হবে না, ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট হবে না, সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, এই জন্য বলছে কজেশন কি হতে পারে না, কজেশন কখনো রিগ্রেশন হইতে পারে না, এটা কোনো মানে ইয়া নাই, সেম না, কজেশন এবং রিগ্রেশন সেম না। কজেশনে কি হবে, এই ভেরিয়েবল গুলো চেঞ্জ হবে, এটা ইন্টারচেঞ্জ হবে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হতে পারে, বাট রিগ্রেশনে ডিপেন্ডেন্ট অলওয়েজ মানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ওকে ওকে ওকে, এবার আসি আমরা রিগ্রেশন ভার্সেস কোরিলেশন। রিগ্রেশন ভার্সেস কোরিলেশন, এখানে কি কোরিলেশনে বলতেছে, আমাদের কোরিলেশনে বলা যাচ্ছে যে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল থাকবে, দুইটাই র্যান্ডম হতে পারে, দুইটাই মূলত র্যান্ডম হয়, অর্থাৎ দুইটাই আমার ভেরিয়েবল, একটার সাথে আরেকটা ডিপেন্ড থাকবে। কোরিলেশন বোঝায় তাহলে কি, যে একটার সাথে আরেকটা কি কেমনে কোরিলেটেড, আন্তঃসম্পর্ক কি একটার সাথে আরেকটা, অর্থাৎ যদি এর সাথে বি সম্পর্ক এরকম হয়, যেটা সমীকরণ দেখালাম আমরা, যে এ সমান যদি এরকম হয়, বি প্লাস 2 হয়, তাহলে আমি বলতে পারি বি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি যে এ মাইনাস 2, অর্থাৎ আমার এর ডিগ্রিটা কেমন, এর সাথে বি এর চেঞ্জ হওয়ার ডিগ্রি কেমন, আর বির সাথে এ চেঞ্জ হওয়ার যে ডিগ্রি অফ রিলেশনশিপ, এর রিলেশনটা কেমন, এটা একটা সাথে একটা বোঝা যাচ্ছে। বাট রিগ্রেশন কি, রিগ্রেশনটা মূলত একমুখী, অর্থাৎ আমরা অলওয়েজ দেখতেছি ডিপেন্ডেন্টটা কতটুকু ডিপেন্ডেন্টটা কতটুকু ডিপেন্ড করে আছে, এটা আমরা বুঝতেছি। ওকে, আচ্ছা আমরা একটু বন্ধ করা লাগবে, টাইম শেষ হয়ে গেছে, আবার লগ আউট করে লগ ইন করা লাগবে। শামিম, ঠিক আছে। আচ্ছা আর একটু টপিকস আছে একটু হালকা, তো লগ আউট করে আমরা লগ ইন করি, এইটা সরাই আগে।